চমকে উঠল স্পর্শী। এগিয়ে এলো দ্রুত। শামসুল সর্দার বুকে হাত দিয়ে বসে পড়লেন। ব্যথা উঠেছে আবারও। কেঁদে উঠল আরশি। বাবার এতটা কষ্ট যেন মেনে নিতে কষ্ট হচ্ছে। স্পর্শী বাবাকে ধরে শুইয়েছে, বুকে হাত দিয়ে বারংবার মেজে দিচ্ছে, অথচ সে ছুতেও পারছে না। বাবা তাকে মেয়ে হিসেবে মানেই না। মিনিট খানেকের মধ্যেই আবারও শান্ত হলেন শামসুল। স্পর্শীকে বলল, ওদের যেতে বলো এক্ষুনি। জিভ দিয়ে গলা ভেজানো পরশ শান্ত কণ্ঠে বলল, শুনেছিলাম আপনি অসুস্থ, তাই দেখতে এলাম, কিন্তু এখন তো দেখছি পুরো দমই ঠিক। এটাকে তো অসুস্থ বলে না। আমি তো ভেবেছিলাম নিচে এসেই জ্ঞান ফেরাবো, তার হলো কই? চোখ রাঙিয়ে তাকালো শামসুল। খানিকটা আওয়াজ করে বলল, তুমি কি আমার মৃত্যু কামনা করছিলে? যদিও এটা হলে আমারই লাভ, তবে আপাতত এসব কিছু চাইনি। আমার জিনিস আমি এমনিতে নিয়ে নেব, আর সেটা খুব শীঘ্রই। চমকালো স্পর্শী। এতক্ষণে মুখ তুলে চাইল পরশের দিকে, মুহূর্তেই নামিয়ে নিল দৃষ্টি। লোকটা আগের মতো অনেকটা বদলে গেছে। এই যেমন আগের থেকে একটু ফর্সা লাগছে, গালের ভাঙা অংশগুলো কেমন ভরে উঠেছে। দেখেই বোঝা যাচ্ছে আগের থেকে কিছুটা মোটা হয়েছে। হবেই তো, হয়তো যত্ন আত্মি বেড়েছে। মুরব্বীরা বলতেন বিয়ের পরে ছেলেরা বেশি সুন্দর হয়। বিয়ের কথা ভাবতেই চোখ বন্ধ করে দম নিল স্পর্শী। পরশরা পেরিয়ে গেছে ইতিমধ্যেই। শামসুল ক্ষেপে গেল, অবাক হয়ে বলল, ওর জিনিস ও নেবে মানে কি? ওর কোন জিনিস আছে আমার কাছে? স্পর্শী বাবাকে ধরলো, পুনরায় শুইয়ে দিয়ে বোঝানোর সুরে বলল, চুপ করো, শান্ত হও। এভাবে উত্তেজিত হইও না, অসুস্থ হয়ে যাবে। ও এসেছেই তোমাকে অসুস্থ করতে, যাতে সামনের উপজেলা নির্বাচনে তোমার দল নড়বড়ে হয়ে যায়। শুয়ে পড়ো। বাবাকে বোঝ দিয়ে বের হয়ে গেল স্পর্শী। পিপাসা তার আগেই ছুটেছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে সে ভুল করেছে। সবাই মুখ ফিরিয়ে থাকলেও তার এমন করা উচিত হয়নি। মেয়ে জামাই, বড় ভাসুর, ননদ সবাই সেধে এসেছে, অথচ যাচ্ছে অপমানিত হয়ে। এই অপমান যদি বাড়িতে গিয়ে মেয়েটার উপর মেটায়, না, তার এমনটা করা মোটেও উচিত হয়নি। পরশরা ইতিমধ্যেই লিফটে উঠে গেছে। পিপাসা বিপরীত সাইডের লিফটে উঠল। এক প্রকার গ্রাউন্ড ফ্লোরে এসে তাদের নাগাল পেল। মাকে আসতে দেখতেই দাঁড়িয়ে পড়ল আরশি। মেয়েকে কিছুটা সাইডে নিয়ে ধমকের সুরে বলল, তুই কি পাগল নাকি? আসার আগে জানাবি না? আর আসবি তো আসবি, বাসায় নিয়ে আসতি। এভাবে হসপিটাল আসছিস কেন? তাও আবার নতুন জামাই ভাসুর সহ। তোর বাবা কেমন তা তো জানিসই। শুধু শুধু ওদের এনে অপমানিত করানোর কোনো দরকার ছিল? এইটুকু ধমকের মধ্যে যেন বিস্তর সুখ খুঁজে পেল আরশি। আচমকাই মাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, আমি বুঝতে পারিনি আম্মু। আব্বু এতটা অসুস্থ শুনে মাথা কাজ করেনি। আপু আমার সাথে কথা বলে না, তোমরা কেউ বলো না। আমি কি এতটা পর হয়ে গেছি? মাথায় হাত বুলিয়ে দিলেন পিপাসা। বললেন, তুই যা করেছিস তাতে কি বাহবা দিব? আসসালামু আলাইকুম আন্টি। চমকালো পিপাসা। তাকিয়ে পাভেলকে দেখতেই বিনয়ী হাসলো। সালামের উত্তর দিয়ে বলল, তোমরা চলো না, আমার বাসায় বেশি দূর না, এই তো ঘন্টা দুয়েক লাগবে, জ্যাম না হলে সবারই বাসা। না না না, আজ যাই, অন্য কোনো দিন আসবো। ঠিক আছে। এরপর আরশির দিকে তাকিয়ে বলল, জানিয়ে আসিস, বোকার মতো কাজ করিস না। পরশ দূরেই দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি আশেপাশে। মন বলছে স্পর্শী, লুকিয়ে তাকে দেখছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। পিপাসা এগিয়ে গিয়ে বলল, বাবা রাগ করো না, তোমাদের মধ্যে এত বিরোধিতা, এর মধ্যে আবারও নতুন সম্পর্ক, মেনে নিতে একটু তো সময় লাগবেই। কিছু মনে করো না ওর বাবার কথায়। পরশ চমকালো, ভদ্রতা সূচক হেসে বলল, আরে না না আন্টি, আমি কিছু মনে করিনি। আর মনে করার মতো কথা হলেও কিছু মনে করতে পারবো না। নতুন নতুন সম্পর্ক তো। বোকার মতো তাকিয়ে রইল পিপাসা। কথাগুলো যেন মাথার ওপর দিয়ে চলে গেল। পরক্ষণেই পাভেল আরশির নতুন সম্পর্ক মনে করে বিনয়ী হাসলো। যতদিন না সুস্থ হচ্ছ ততদিন এখানেই থাকতে হবে।
মা পার্লারে গেলেও সমস্যা নেই, আমার এক্সাম শেষ, আপাতত মাসখানেকের জন্য লম্বা ছুটি। আমি রান্নাবান্না করে খাওয়াবো আর দেখভাল করব, ঠিক আছে? সানন্দে দুপাশে মাথা নাড়ালেন শামসুল। শোভাম হাসল, অতি উৎসাহের সাথে বলল, তাহলে এখানে আমার কেন প্রয়োজন নেই? তোমার মেয়েই তো 100, আমি যেতে পারি, কি বলো? দ্রুত মাথা নাড়ালো শামসুল। ঢাকায় এসেছে ইতিমধ্যে 4 দিন হয়ে গেছে। কিছুটা সুস্থ দেখেই হসপিটাল থেকে ছাড়পত্র নিয়েছে। উদ্দেশ্য পিরোজপুরের দিকে থাকলেও মেয়ে তার সম্পত্তি দেয়নি। তার এক কথা, এখন সাফারে যেতে হবে। সেখানে কিছুদিন থেকে প্রতি সপ্তাহে ডক্টরের কাছে এসে চেক আপ করতে হবে এবং পুরো দমে সুস্থ হওয়ার পরেই পিরোজপুরে পা রাখতে পারবে। প্রথমে না করলেও সেটা মানতে পারলেন না শামসুল। বাধ্য হয়ে মেয়ের ডাক ভাঙাতে আসতেই হলো। গতকালকেই তারা সাভারে এসেছে। না না, আমি এখানে গুনে গুনে 2 দিন থাকবো। তোমার মাকে বলে দিয়েছি পার্লার বিক্রি করে দিতে আমরা সবাই পিরোজপুরে যাচ্ছি 2 দিন পরেই। একসাথে দ্বিতীয়বার চেক আপ করে বাড়ি চলে যাব। তারপর না হয় খুব বেশি প্রয়োজন হলে 15 দিন পর চেক আপ করিয়ে যাব। চোখ দুটোর পরিসর হ্রাস করে বাবার দিকে তির্যক দৃষ্টি দিল স্পর্শী। গম্ভীর ভঙ্গিমায় প্রশ্ন ছুঁড়ে মারল, মা কি তোমায় পার্লার বিক্রি করার ব্যাপারে কথা দিয়েছে? ঘাবড়ে গেলেন শামসুল। মুহূর্তে স্ত্রীর বলা সাবধানী বার্তাগুলো দৃষ্টি সীমানায় ভেসে উঠল। পিপাসা পই পই করে বলে দিয়েছে যেন এই বিষয়ে স্পর্শীকে কিছু না বলা হয়, কিন্তু সে মানতে পারেনি সেই বার্তা। কথার ফাপড়ে বলেই ফেলেছে। নিজেকে সংযত করে মেয়ের উদ্দেশ্যে বললেন, না, কথা দেবে কেন? আমি তাকে বলেছিলাম আরো আগেই। সে বলেছে ভেবে দেখব। এই বিষয়ে নাকি তোমার সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাকে সরাসরিই বলে দিয়েছে। ভ্রু কিঞ্চিত কুঁচকে তাকালো স্পর্শিয়া। হাতের মুঠোয় নেওয়া বাবার হাতটাকে তড়িৎ গতিতে ছেড়ে দিল। উঠে দাঁড়িয়ে রাগত কণ্ঠে বলল, যত সব ফাপুরবাজি, ও তো ওকালতি করতে হবে না। আমি কি কাউকে বারণ করেছি যেতে? তোমার ইচ্ছে হলে বউকে নিয়ে চলে যাও, কিন্তু আমি যাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত তোমার বোন শান্তি এসে মায়ের সামনে ক্ষমা না চাইবে, ততক্ষণে আমি শান্তি পাচ্ছি না। এর আগে সর্দার বাড়িতে ঢোকারও কোনো চিন্তাও আমি করছি না। ধূপধাপ পা ফেলে চলে গেল স্পর্শী। বাবা আর শোভামকে তার রুমেই থাকতে দিয়েছে। সে মায়ের সাথে ঘুমায়। যদিও খাবার রুমে একটা খাট পাতা আছে যেখানে আরশি মাঝে মধ্যেই ঘুমাতো, কিন্তু সে রুমে আপাতত যাওয়ার প্রয়োজনীয়তা নেই। যদি রিহান ভাই বা চাচা থাকতো সেক্ষেত্রে হয়তো খাবার ঘরটাই তাদের জায়গা হতো। শোভাম বাবার পাশে বসলো, ভ্রু উঁচিয়ে বলল, কি করবা এখন? আমার তো কালকের মধ্যে যেতে হবে। তোর কি মনে হয় শান্তি ক্ষমা চাইবে? বাপরে, ক্ষমা চাইবে? তাও তোমার বোন? দেখো চেষ্টা করে, চাইলেই তো ভালোই। ছাদের একাংশের কোনায় রাখা ছোট্ট একটা টুল। পরন্ত বিকেলের ছায়াগুলো নেমে পড়েছে ধরণীতে। রোদের নেই কোনো ছিটে ফোটাও। টুলের উপর বসে এক ধ্যানে দূরের ঘাসের দিকে তাকিয়ে আছে আরশি। মনটা পড়ে আছে এখনো সেই 5 দিন আগে। বাবা তাকে মেয়ে বলে মানতেই চাইল না, ছুতেও দিল না একটু। আচ্ছা, কেমন আছে সে? সুস্থ হয়েছে কি? গত 5 দিনের মধ্যে মাত্র 2 বার কথা হয়েছে মায়ের সাথে, তাও খুব অল্প সময়ের জন্যে। বাবাকে বাড়িতে নিয়ে যাবে শোনার পর থেকে আর কল করা হয়নি, যদিও 2 বার কল করেছিল, কিন্তু ওপাশ থেকে ফোন রিসিভ করা হয়নি। হয়তো বিরক্ত ছিল, হওয়াটাই স্বাভাবিক। কেন ধরবে তার ফোন? সে তো ধরার মতো কোনো কাজ করেনি, কিন্তু খুব একটা যে ভুলও করেছে তাও মনে হচ্ছে না, বরং সঠিক সময়ে সঠিক কাজটা করেছে। হয়তো 2 দিন পর পরিবারের সামনে ধরা পড়তে পারতো। তারা যখন দেখতো পাভেল শিকদারের সাথে সম্পর্ক, তখন তো আর হুঁশকানি রাখতো না। চোখ বুজে হাতের ফোনটাকে নিয়ে ভেঙে ফেলতো। শ্বাস নেওয়ার আগে বিয়ে ঠিক করতো, জোর করে হলেও বিয়ে দিয়ে ছাড়তো। কিন্তু এত ঝামেলা সে সময় কি আর সে পারতো সমাধান করতে?
আপু নিজেও তো এই সম্পর্কের বিপক্ষে ছিল। শেষে সারাটা জীবন গুমড়ে মরতে হতো। তার থেকে যা হয়েছে, যা করেছে, বেশ করেছে। হয়তো সবাই কষ্ট পেয়েছে, এমনকি এখনো পাচ্ছে, কিন্তু দিন শেষে আরশি তো একটু শান্তিতে চোখ বুঝতে পারছে। জীবনটা তার, ভালো থাকার অধিকারও তার। যে ভালো রাখবে তার কাছে আসাই উচিত। এই যে শাশুড়ি দিনে দিনে ভীষণ যত্ন করছে তার, কখন কি লাগে সেদিকে কড়া নজর রাখে। এরকম শাশুড়ি কি আদেও জুটতো? ননদটা তো বেস্ট ফ্রেন্ডের মতো সারাক্ষণ লেগে থাকে আষ্টে পৃষ্ঠে। ভাসুর তেমন ভাবে কথা না বললেও দেওয়ালের মতো জড়িয়ে থাকে দূর থেকে। ছোট ভাইয়ের সুরক্ষার গণ্ডি সে। কেউ টো শব্দটা করার আগেই সে সামনে আসে। এটাই তো অনেক স্বামীকে রক্ষা করলেই তো হয়। আলাদা করে ভাইয়ের বউয়ের জন্য কি কিছু করতে হয় নাকি? সবার কথা মনে পড়তেই মাথায় এলো শ্বশুরের কথা। হ্যাঁ, শ্বশুর। তিনি এখনো মুখ ফুটে হ্যাঁ বা না কিচ্ছু বলেননি। ওই সামনে আসলে চুপচাপ নিজের মতো বসে থাকে। সময়ের সাথে সাথে তিনিও মেনে নিবেন। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল আরশি। আজ এতগুলো দিন পরেও কেউ মেনে নিল না তাকে। না বোন কথা বলল, আর না তো বাবা। চোখ দুটো বন্ধ করে নিল। নিঃশব্দে দুপাশ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মনকে খুব কড়া ভাবে শাসালো সে। যদি তার ফোনে যোগাযোগ করার চেষ্টায় তারা বিরক্ত হয়, তাহলে তার যোগাযোগ করবে না আরশি। যদি তারা তাকে ভুলে থেকে শান্তি পায়, তাহলে জ্বালাবে না সে। বুম। চমকে পিছনে তাকায় আরশি। অট্ট হাসিতে মেতে উঠেছে প্রেমা। হাসতে হাসতে বললেন, ভয় পেয়েছো? তোমায় দেখেই বোঝা যাচ্ছে একদম চোখ মুখ শুকিয়ে গেছে। দেখো। উত্তর দিল না আরশি। আচমকায় প্রেমার হাতটা শক্ত করে ধরলো, আকুতি নিয়ে বলল, আমার একটা কাজ করে দেবে প্লিজ? আর এভাবে বলছো কেন? কি করতে হবে বলো? আরশি প্রেমাকে নিয়ে নিচে চলে এলো। হাতের ব্যাগটাকে একটা গিফট ব্যাগের মধ্যে ঢুকিয়ে সাদা একটা কাগজ নিল। গুটি গুটি অক্ষরে লিখলো, আব্বু, এটা আপনার দেয়া প্রথম উপহার ছিল। ভালোবেসে দিয়েছিলেন বলেই নিজের কাছে রেখে দিয়েছিলাম। তবে এখন হয়তো আমার প্রতি সেই ভালোবাসাটা আর বেঁচে নেই আপনার। না থাকাটাই স্বাভাবিক। উপহারটা ফেরত দিয়ে দিলাম বলে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু যেখানে আপনার হাতটা ছোঁয়ারও অধিকার আমি হারিয়েছি, সেখানে ফোনটাকে আর রাখতে পারছি না। মনে হচ্ছে এই ফোনটা রাখার যোগ্যতা আর আমার নেই। সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন। ভালোবাসি আপনাকে। ইতি আরশিয়া শিকদার। কাগজের টুকরোটা ছলছল চোখ নিয়ে লিখে গিফট ব্যাগের মধ্যে রাখলো। এরপর প্রেমার হাতে দিয়ে বলল, এটা প্লিজ সর্দার বাড়ির কারো হাতে দিয়ে দিও। ওরা তো সদরে কেউ না কেউ আসবেই। 2-1 দিনের মধ্যে একজনের সাথে দেখা হলেও তো হতে পারে। প্লিজ দিয়ে দিও। কিন্তু ওনারা কি এসেছে? হ্যাঁ, তোমার ভাই তো বলল সকালে শোভম ভাইয়াকে দেখেছে। মনে হয় ওরা চলে এসেছে। আর না এলেও সমস্যা নেই, তোমার ব্যাগে রেখে দাও। যখন দেখা হবে কষ্ট করে একটু দিয়ে দিও। ভোরের আলো ফোটার সাথে সাথেই রাতের নিকুশ কালো অন্ধকার বিদায় নিয়েছে। সারা রাত মন খারাপের বয়ে চলা বৃষ্টির পর সকালটা বেশ স্বচ্ছ লাগছে। পাতার রঙগুলো কেমন উজ্জ্বল দেখাচ্ছে। এ যেন রঙের বাহার। মুখখানি গোমরা করে বিরক্তিকর মুখশ্রী বানিয়ে অন্যদিকে তাকিয়ে আছে স্পর্শী। পাশেই লাউড স্পিকারে দেওয়া ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে পিপাসা। ফোনের ওপ্রান্তে আছে এক নারী, যিনি কর্কশ কণ্ঠকে হঠাৎই নমনীয়তায় রূপান্তরিত করলেন। বললেন, দেখো পিপাসা, সেদিন ছেলের নামে বাজে কথা বলায় রাগের মাথায় তোমাকে নিয়েও অনেক আজে বাজে কথা বলছিলাম। ওগুলো আমার মনের কথা না, আমি বলতে চাইনি, কিন্তু রাগের মাথায় বলে ফেলেছি। যাই হোক, তোমার ঘর, তোমার সংসার তুমিই সামলাবা। আমি কে? আমার তো বিয়ে হয়ে গেছে। শুধু শুধু আমার কথায় রাগ করে বাড়ির বাইরে কথাটা ভালো দেখায় না। তোমাদের জন্য ভাইজান আমারে দোষ দিতাছে। ওই দিনের কথা ভুলে যাও। আমি চাই না আমার জন্য তোমরা বাড়ির বাইরে থাকো। এতে আমার কী লাভ? হাসল পিপাসা, শান্ত কণ্ঠে বলল, জি আপা, আপনার কথা ঠিক। আমি বোকা বলেই আজ 19টা বছর ধরে ঘরের বাইরে
যদি আগেই বুঝতাম কারো কথার উপর ভিত্তি করে ঘর থেকে বের হওয়াটা বোকামি, তাহলে আজ আমার ভরপুর সংসার থাকতো। আর আমি আপনার কথায় কিছু মনে করিনি। আপনার কথা মাথায় নেওয়াই বোকামি। আমি বুঝতে পারছি। ওপাশ থেকে কথা আর দীর্ঘস্থায়ী করল না শান্তি। স্বামীর চাপ আর ভাইয়ের অনুরোধের কারণে আজ নত হতে হলো। ফোন কাটার সাথে সাথেই দম ছাড়লেন শামসুল। স্পর্শীর দিকে তাকিয়ে বললেন, এবার হয়েছে, এবার তো বাড়ি যাওয়া যায়, তাই না? নাক মুখ কুচকালো স্পর্শী। বলল, না, মন মতো হয়নি। ফুঁসে উঠলেন পিপাসা। ধমক মেরে বললেন, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে স্পর্শী। মার খাবি কিন্তু। বয়স্ক মানুষ যা বলেছে এটাই অনেক। ঘড়ির কাঁটায় তখন 9:30। কলেজের গেটের সামনে বান্ধবীদের নিয়ে ঝালমুড়ি খাচ্ছে প্রেমা। চারপাশে লোকজনের বিস্তর কোলাহল। এর মধ্যেই চোখ পড়ল দূরের এক জনাকীর্ণ জায়গায়। প্রায় 20-25 জন শুভম সর্দারকে ঘিরে দাঁড়িয়ে আছে। হয়তো কোনো আলোচনা চলছে। মুহূর্তেই আরশির কথা মাথায় এলো। ব্যাগে হাত দিয়ে গিফট ব্যাগটা হাতে নিয়ে এলো। ভেতরের ফোন, চার্জার আর চিঠিটা দেখে নিল। বান্ধবীদের দাঁড়াতে বলে এগিয়ে গেল গুটি গুটি পায়ে। হাতে ব্যাগ আর চিঠিটা নিয়ে ভিড়ের কিছুটা বাইরে দাঁড়ালো। উকি মেরে শোভামের উদ্দেশ্যে ডাক ছুড়ে দিয়ে বলল, এই যে ভাইয়া, শুনছেন? একটু এদিকে আসবেন? চমকে তাকালো শোভাম। তার আলোচনা প্রায় শেষ। পরশ শিকদারের ছোট বোনকে দেখতেই ভ্রু কুঁচকে ফেলল। দুপা সামনে এগিয়ে আসতেই বিনয়ী হাসলো প্রেমা। এক হাতে চিঠিটা এগিয়ে দিয়ে অন্য হাতে দিয়ে গিফট ব্যাগটা ধরলো। মিষ্টি কণ্ঠে বলল, এটা আপনার জন্য, ধরুন। আশেপাশের লোকজনের প্রায় চোখ কপালে উঠে এসেছে। অস্বস্তিতে পড়ল শোভাম। এভাবেই বিস্তর জনগণের মধ্যে কোনো কিশোরী তাকে প্রেমপত্র দিচ্ছে, সাথে গিফটও। ভাবতেই বিস্ময়ে হতবাগ হয়ে যাচ্ছে। পাশ থেকে রিহান বের হলো। শোভামের উদ্দেশ্যে নিচু স্বরে বলল, দাঁতে দাঁত চেপে ধরল শোভাম। বেয়ান শব্দটা শুনতেই আরশির কথা স্মরণে এলো। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল। পরপরই প্রেমার উদ্দেশ্যে কিছু কঠোর শব্দ প্রয়োগ করলো। বলল, ভাইদের মতোই চরিত্রহীন হয়েছো, অসভ্য মেয়ে। লজ্জা করে না এভাবে নিজের চরিত্রটাকে টালাওভাবে লোকের সামনে প্রকাশ করতে? এ কি, এই দুপুর বেলায় শুয়ে আছো কেন? কলেজ থেকে ফিরলে কখন? দেখলাম না তো। প্রেমা সাড়া দিল না। বালিশের উপর হয়ে মুখ গুজে শুয়ে রইল। মন মেজাজ বেজায় খারাপ তার। বারবার তখনকার দৃশ্যগুলো চোখের সামনে ভাসছে। ইস, কত মানুষ ছিল, কি না কি ভেবেছে। লজ্জায় দু চোখে আবারও পানি এসে গেল। রাগে কাঁপতে লাগলো শরীর। দাঁতে দাঁত চেপে নিমেষেই বিছানা থেকে উঠল। পড়ার টেবিলের কাছে কলেজ ব্যাগটা হাতড়ে গিফট ব্যাগটা হাতে নিল। বিছানার উপর ছুঁড়ে মেরে রাগে গিজগিজ করতে করতে বলল, এই নাও তোমার জিনিস। আমি পারবো না এসব দিতে। আজকে অনেক অপমানিত হয়েছি। বিস্ময়ে হা হয়ে গেল আরশি। প্রেমাকে টেনে বিছানায় বসালো। আশ্চর্যের রেস ধরে প্রশ্ন ছুঁড়ে মারল। বলল, আল্লাহ, কি বলো? কে অপমান করেছে তোমায়? কে আবার করবে? তোমার খাটাস ভাই। চরম লেভেলের খিটখিটে মেজাজের অভদ্র লোক। পুরো বাজারের মধ্যে সবার সামনে বসে আমায় চরিত্রহীন বলেছে। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল আরশি। মুখ দিয়ে যেন কোনো শব্দ উচ্চারণই করতে পারছে না। বলল, শোভম ভাই বলেছে? কিন্তু উনি এমনটা কেন বলবেন? কি করেছিলে তুমি? রেগে গেল প্রেমা। খামখেয়ালি করে বলল, আমি কি করব ওনার সাথে? ওনাকে কি চিনি? এর আগে তো কথাও বলিনি কখনো। উনি কোন সাহসে আমাকে এইসব বাজে কথা বললেন? তোমার কথা মতো চিঠি আর ব্যাগটা নিয়ে গেছিলাম। মা, চিঠিটা এগিয়ে দিয়ে ব্যাগটা ধরতে বললাম মাত্র, এর মধ্যে একদম তেলে বেগুনে জ্বলে উঠলো। আমাকে চরিত্রহীন, অসভ্য কত কিছু বলল। আমি নাকি ওনাকে প্রেমপত্র দিতে গেছি। নিজেকে কি নায়ক মনে হয় নাকি? দেখতে তো উড়চুঙ্গার মতো। ভোতা মুখটাকে নিয়ে সারাক্ষণ তিত কুটে কথা বলতেই পারে। যেখানেই দেখো সাপের মতো ফনা তুলতে থাকে আর বিষ ছুটতে থাকে। তুমি বলনি ওটা প্রেমপত্র ছিল না, ভাবি দিয়েছে?
আর চিঠিটাই বা আলাদা করে দিতে গেলে কেন? ব্যাগে থাকতো, ব্যাগটাকে হাতে দিয়ে দিয়ে আসতে। তেলে বেগুনে জ্বলে উঠল প্রেমা, বলল, বলার আর সুযোগ দিয়েছে তোমার ভাই? উনি তো সেলিব্রিটি। চারপাশে এক গাদা মানুষ নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি বলার আগেই তো উনি গাড়ির দিকে এগিয়ে গেলেন আর এক গাদা মানুষ ঘিরে ধরছিল। নাগালি তো পাইনি, নইলে আয়না বের করে মুখটাকে দেখিয়ে আসতাম আর বলতাম, দেখ ভাই, একবার নিজের চেহারাটা আয়নায় দেখ। মুখটাকে সারাক্ষণ ভোতা বিলাইয়ের মতো করে রাখিস, নাক মুখের আগায় রাগ তরতর করে জিয়ে রাখিস। কোন মেয়ে তোকে লাভ লেটার দিতে যাবে? আর কোন দুঃখেই দেবে? ছেলের কি অভাব আছে নাকি? থেমে মিনমিনে কণ্ঠে আবারও বলল, আমি তো ব্যাস ব্যাগের মধ্যে চিঠিটা আছে কিনা চেক করছিলাম। এরপর আর ব্যাগে রাখা হয়নি, হাতে করে নিয়ে আসছিলাম। কে ভেবেছে অত কিছু হবে? তোমার ভাই যে শিরাই শিরাই খুদ, কে জানতো? তাহলে তো ব্যাটার ধারের কাছেও যেতাম না কখনো। দীর্ঘশ্বাস ফেলল আরশি, মাথায় হাত দিয়ে বলল, হয়েছে, অনেক সাহায্য করেছো, আমায় উদ্ধার করে ফেলেছো একেবারে। দাও, ব্যাগ দাও, আর ঘরে বসে না থেকে গোসল করে নিচে আসো। দিনের মধ্যভাগ, ঘড়ির কাঁটায় তখন 1:30। সূর্যের অবস্থান তখন মাথার উপর। রৌদ্রের তপ্ততা সর্বোচ্চ স্থান নিয়েছে। এই তপ্ত গরমের মধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়ি ফিরল দুই ভাই। চোয়াল তাদের শক্ত, মেজাজ তখন খিটখিটে। ভয়ঙ্কর এই মুখভঙ্গি নিয়ে সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই হুঙ্কার ছুড়ল। হাত ছেড়ে চিৎকার করে প্রেমাকে ডাকলো। থমকে গেল প্রেমা, চমকে গিয়ে আরেকবার কান পাতল নিচের দিকে। সদ্য গোসল সেরে বিছানায় বসেছিল ফোন নিয়ে। বড় ভাইয়ের এমন হুঙ্কার শুনতেই পিলে চমকে উঠল। দ্রুত পায়ে বিছানা থেকে নেমে জুতো পরে নিল। বলাই বাহুল্য ডান পায়ের জুতোটা বাম পায়ে উলট পালট করে পরা হয়েছে। ছুটতে গিয়ে বুঝতে পারলেও সেই জুতো ঠিক করে পরার মতো ধৈর্য বা সময় কোনোটাই পায়নি। ওভাবেই ছুটে নেমেছে একতলায়। আর সে ইতিমধ্যেই নিচে নেমে এসেছে। এসব ঝগড়াঝাঁটি, রাগ, অভিমান বরাবরই ভয় পায় সে। বাড়িতে বসেই যখন মা আপুকে বকতো, তখন রুমের এক কোণায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতো সে। পাছে বোনকে ছেড়ে আবার তাকে না ধরে বসে। এমনিতেও আর কোনো বিষয়ে দোষ না থাকলেও পড়ালেখা নিয়ে মা এক পায়ে অভিযোগ করতে পারবেন, তাও গড়গড়িয়ে। মায়ের কথাগুলো শুনতেই মেজাজ পুনরায় বিগড়ে গেল পাভেলের। দাঁতে দাঁত চেপে প্রেমার দিকে তাকিয়ে বলল, সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো কি করেছে আজ। ঘাবড়ে গেল প্রেমা। মায়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আমি কিচ্ছু করিনি, সব পরশ ক্ষোভ ভরা দৃষ্টি নিয়ে বোনের দিকে তাকালো। এরপর নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, এখানে আসো, সোফে বসো। প্রেমা তাই করলো। ভয়ে ভয়ে সোফায় বসে ফ্লোরের দিকে তাকালো। পরশ সন্দেহের দৃষ্টি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রেমার দিকে। কিছুক্ষণ পর প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, আজ তোমার কলেজ চলাকালীন আনুমানিক 9:30 উপর বাজে তুমি কলেজ থেকে বেরিয়েছ। এরপর গেটের সামনে লেফট সাইডে মানিক মিয়া শপিং মলের সামনে শোভম সর্দারকে দেখে সেখানে গেছ। শত শত লোকজনের ভিড়ের মধ্যে শোভম সর্দারকে প্রেমপত্র আর গিফট দিয়েছ, আর সেটাকে পুরোপুরি রিজেক্ট করে তোমার চরিত্র নিয়ে অসংখ্য অসহ্যকর কথা বলে অপমান করে চলে গেছে শোভম সর্দার। ঘটনা কি সত্যি? কথার তোড়ে কেঁপে উঠল প্রেমা। এসব কথা না জানি কতদূর গড়িয়েছে। ছি, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে বড় ভাইদের সামনে। ছলো ছলো চোখে আরশির দিকে তাকালো। আরশি অসহায় চোখে তাকালো প্রেমার দিকে। দুপা সামনে এগিয়ে বলল, ওর কোনো দোষ নেই ভাইয়া, আমি ওকে বলেছিলাম। পুরো বাক্য শেষ করতে পারল না আরশি। এর আগেই ধমকে উঠল পাভেল। কড়া কণ্ঠে বলল, তোমাকে কথার মাঝে ওকালতি করতে কেউ ডাকেনি, চুপ থাকো। থমথমে মুখ নিয়ে আরশি পাভেলের দিকে তাকালো। এরপর চুপ করে ফ্লোরের দিকে তাকিয়ে পায়ের নখ খুঁটতে লাগলো। আমি তোমার কাছে জিজ্ঞেস করেছি প্রেমা, মা প্লিজ তুমি এর মধ্যে এসো না। ফুঁসে উঠল প্রেমা। মনের মধ্যে ক্ষোভ জন্মাতে লাগলো তরতর করে। অসভ্য লোকটা যদি আজ তাকে অপমান না করত, তাহলে আশেপাশের লোকজন ব্যাপারটাকে এতটা আমলে নিত না।
চোখ বন্ধ করে বলল, মিথ্যা, এরকম কিছুই হয়নি। লোকজন বানিয়ে বানিয়ে বলছে। ভাবিকে ওর বাবা ফোন গিফট করেছিল, সেটাই ফেরত দেওয়ার জন্য আমাকে সেই ফোনটার চার্জার সাথে আঙ্কেলের জন্য লেখা একটা ছোট চিরকুট দিয়েছিল। বলেছিল ও বাড়ির কারোর সাথে দেখা হলে দিতে। সে এই ফোনটা রাখতে চায় না। তোমরা চাইলে ভাবির কাছ থেকে দেখে নিতে পারো চিঠিটা। ওকে ফেরত দিতে দিয়েছি। আমি তো ভাবি যেটা বললো সেটাই করছিলাম, কিন্তু বুঝতে পারিনি হিতে বিপরীত হবে। বুঝতে পারিনি সর্দার বাড়ির প্রত্যেকটা মানুষের মন মানসিকতা এতটা বিকৃত। বেয়াদব লোকটা চিঠিটা একবার খুলেও দেখলো না ওটাতে কি লেখা আছে, বরঞ্চ প্রেমপত্র প্রেমপত্র বলে লাফাতে লাগলো। পুরো বাজারে সবার সামনে বসে আমাকে অপমান করেছে। বিশ্রী একটা লোক, জঘন্য। বলেই থমথমে পায়ে উপরে চলে গেল। পাঞ্জাবির বুকের কাছ থেকে বোতাম দুটো খুলে আয়েশ করে বসলো পরশ। পাভেল দুপা উঠিয়ে হেসে বলল, দেখলি, তোকে বললাম না প্রেমা এটা জীবনও করবে না। আমার বোনের রুচি এত খারাপ না যে শোভম সর্দারকে প্রেমপত্র দিতে যাবে। চোখ দুটো কুঁচকে তাকিয়ে রইল আরশি। কথাটা পুরোপুরিভাবে গায়ে লেগেছে তার। দাঁত মুখ খিচে ক্ষোভ নিয়ে বলল, এখানে রুচির প্রশ্ন আসলো কোথা থেকে? আমার ভাই কি খারাপ? উনি দেখতে খারাপ নাকি চরিত্র খারাপ? ওকে যদি প্রেমা প্রেমপত্র দিয়েও থাকে তাতে খারাপটা কোথায়? আমার ভাই যথেষ্ট ভালো, ওর মতো হতে যোগ্যতা লাগে। মাথায় বজ্রপাত পড়ল পাভেলের। পরশ পেছনে তাকিয়ে একবার আরশিকে দেখে নিল। এরপর কিছু না বলেই পাভেলের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। বাবা, ভাইয়ের জন্য টান লাগছে নাকি? গা জ্বলে উঠল আরশির। তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তো টান লাগবে না? আমি কি ভেসে আসছি? আমার কোনো পরিবার নেই, বাবা মা ভাই বোন নাই। একটু আগেই প্রেমা বলে গেল সর্দার বাড়ির প্রত্যেকটা মানুষের মানসিকতা বিকৃত, জঘন্য। যা তা বলে গেল। মানছি পরিস্থিতি অনুযায়ী শোভম ভাইয়া ওকে অপমানই করেছে, তার সেই ক্ষোভে ও অনেক বাজে কথা বলেছে। কিন্তু আপনি কি বলতে পারলেন আপনার বোন কোনো প্রেমপত্র দেয়নি? এখনও জাস্ট নাম উঠেছে, এতে আমার ভাই আর আমার ফ্যামিলির ওপর ক্ষোভের শেষ নেই। এত কিছু বলছেন, অথচ শোভম সর্দারের বোন যে সর্দার বাড়ির মান সম্মান ডুবিয়ে আপনার হাত ধরে পালিয়ে আসছে, এতে ওদের কোনো ক্ষোভ থাকবে না? ওরা রাগের মাথায় কিছু বলতে পারবে না? তাহলে রুচি মানসিকতা নিয়ে কথা উঠবে। আরে ওদের তো ভুল হয়েছে, শুধুমাত্র রাগের মাথায় বাজে কথা নয়। আমাকে জুতো পেটা করা উচিত ছিল। ভদ্র বলেই আপনাদের কিছু বলেনি, যা বলার আমাকে বলেছে। গরম করে তাকালো পাভেল। আরশির উদ্দেশ্যে বলল, একদম চুপ, রুমে যাও। অনেক বলেছ, এত যখন দরদ তখন পালাইছিলে কেন? পিয়াসা দুজনের মাঝখানে এসে দাঁড়ালো। ক্লান্ত কণ্ঠে বলল, আহ, চুপ করবে তোমরা? কি সব নিয়ে ঝগড়া শুরু করেছো? আরশি চোখের পানি মুছে নিল। মুখটাকে গোমরা করে বলল, এখানে ঝগড়ার কি দেখলে আম্মু? উনি যে আমার ভাই, আমার পরিবার নিয়ে বাজে কথা বলল, তখন তো বারণ করলেন না? কিছু হলেই পরিবার টেনে কথা বলে, বাপ তুলে কথা বলে। ওরা আমার পরিবার না? ওদের নিয়ে কথা বললে আমার খারাপ লাগে না? এতক্ষণে মুখ খুলল পরশ। গম্ভীর কণ্ঠে বলল, পাভেল তোমার পরিবার নিয়ে বাজে কথা বলেনি, তুমি বুঝতে ভুল করেছ। ও শুধুমাত্র এটা বোঝাতে চাইছে শুভম সর্দারের সাথে আমার বোনকে জড়িয়ে কোনো সম্পর্ক কল্পনা করাই বোকামি। শুধু বোকামি না, অসম্ভব। ওদের এজ গ্যাপ তো অনেক। পাভেল সাই জানালো, বলল, এক্স্যাক্টলি। কোথায় শুভম সর্দারের বয়স 30 আর কোথায় প্রেমার 18 বছর, প্রায় 12 বছরের গ্যাপ। তো আমার আর আপনার বয়সেরই তো প্রায় 9 বছর গ্যাপ। এটা নিয়ে কখনো কোনো প্রশ্ন করেননি, বরং ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করেছেন। তখন তো বলেননি মেয়ে আপনার থেকে অনেক ছোট। আপনার বোনের বেলায় কেন এত নিখুঁত? নিজের বোনকে রাজপুত্র খুঁজে বিয়ে দেবেন, আর আমার ভাই মোগার সাথে বিয়ে দিবে? পরশ অগোচরে হাসলো। এরপর চুপচাপ দোতলায় উঠে গেল। পাভেল অবাক হয়ে তাকিয়ে রইল। আশ্চর্যের রেশ নিয়ে বলল, তুমি কি আমাকে মগা বললে? হ্যাঁ বললাম, কারণ আপনি মোগা। আমি মগা হলে তোমার ভাই মদন, আর তুমি মদনের বোন। আমার ভাই মদন হতে যাবে কেন? আমার ভাই কি আপনার মতো ছেঁচড়া যে মেয়েদের পেছন পেছন ঘুরবে? আমার ভাই যথেষ্ট ভদ্র ও সভ্য, এবং মেয়েদের পেছনে তো দূর আশেপাশেও যায় না, অন্তত আপনাদের মতো না।
আপনারা দু ভাই আমাদের দু বোনের পেছনে পড়লেও আমার ভাই জীবনেও আপনার বোনের পিছে পড়বে না, ঘুরেও তাকাবে না। খেপে গেল প্রেমা, দোতলায় বসে চেঁচিয়ে বলল, ওহো, তোমার ভাই আমার দিকে ঘুরে তাকাচ্ছে না বলে তো আমি মরেই যাচ্ছি। হাত পা ধরে অনুরোধ করে আমার দিকে তাকাতে বলছি। যত সব। মেয়েদের পিছনে ঘুরে তাদের প্রেমে ফেলাটাও একটা আর্ট, যেই যোগ্যতা তোমার ভাইয়েরও নেই। আদৌ বিয়ে হবে কি না সেটাই সন্দেহ। কোন মেয়ে যেচে গিয়ে নিজের কপাল পুড়বে? টানা 3 বারের মতো রিং বাজতেই চোখ মুখ কুচকে ফেলল পরশ। কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ায় মেজাজ বেজায় খারাপ। ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে এক নমনীয় কণ্ঠস্বর ভেসে আসলো।